আজ না হয় আমি লাল পরলাম, আপনি কি পরবেন? পানিটুকু কোনো রকম শেষ করে আসিফ ঘুরে বসে। ধারা এখনও শাড়িটা গায়ের সঙ্গে পেঁচিয়ে ধরে রেখে আসিফের দিকে তাকিয়ে আছে জবাব শুনতে। আসিফ ওকে নিষ্পলক তাকিয়ে দেখে বলে, সাদা পাজামা পাঞ্জাবি পরি, মানাবে না তোর শাড়ির সঙ্গে? ধারা জবাব দেওয়ার আগে কল্পনা করে দেখলো বিষয়টা, পরপর মাথা উপর নিচ ঝাঁকিয়ে বলে, খুব মানাবে, আপনাকে সুন্দর লাগবে। আসিফ সামান্য হেসে ফেলে হাত বাড়িয়ে ডেকে বলে, তোকেও খুব সুন্দর মানাবে। এদিকে আয়, ডিম দুটো ছিলে রেখে গিয়েছিলাম, খেয়েছিস না দুটো? ধারা ধীর পায়ে হেঁটে গিয়ে বসে স্বামীর পাশে, মুখটা কুঁচকে ফেলে বলে, ডিমে গন্ধ, খেতে পারিনি, লোপাকে ধরে খাইয়ে দিয়েছি। বইয়ের সহজ স্বীকারোক্তি শুনে ওয়াসিফ তাকিয়ে থাকে, কতক্ষণ পর বলে, গন্ধ? ডিমে ওই একটু আধটু গন্ধ থাকে, তাই বলে তুই খাবি না? চেষ্টা করেছি, তবে খেতে পারিনি। আচ্ছা, কাল থেকে গন্ধ নাকে গেলে নাক বন্ধ করে হলেও খাবি, ওকে? খেতেই হবে, না খেলে চলবে কিভাবে? ধারা শাড়ির নকশা মনোযোগ দিয়ে দেখতে দেখতে বলে, আচ্ছা সব খাবো, তবে দুধ আর ডিমটা দেবেন না, বিরক্ত লাগে, গন্ধ নাকে লেগে বমি পায়। আসিফ ওষুধের বাক্স ঘাঁটতে ঘাঁটতে বলে, ওই দুটোই বেশি করে খেতে হবে। আচ্ছা, তুই গতকাল দুপুরে আয়রন ট্যাবলেট খাসনি? আপনি তো দেননি, আমারও মনে নেই। আসিফ চোখ ছোট করে তাকিয়ে থাকে গোল গোল মুখের দিকে, মনে মনে ভীষণ হতাশ আসিফ। এই মেয়েটাকেও আগামী দিনগুলো কার ভরসাতে রেখে যাবে, যেখানেও নিজেই এত উদাসীন। শাড়ির নকশা থেকে চোখ উঠিয়ে ধারা তাকাতেই দেখে আসিফ ওর দিকে তাকিয়ে আছে। লোকটার রাগ হলো টের পেতেই বলল, মনে না থাকলে আমার কি দোষ? আচ্ছা সরি, এরকম আর হবে না, ঠিকঠাক খাবো ঔষধ, এরপর আর ভুল হবে না। আসিফ কোনো কথা বলে না। ধারা মিনমিন করে বলে, কি হলো, রাগ করলেন? না, খুব খুশি আমি। ধারা বুঝতে পারে লোকটা ভীষণ বিরক্ত ওর উপর। একটানে ওয়াসিফের কোলের উপর থেকে ওষুধের বক্সটা টেনে নিজের কোলে রেখে বলে, আমারটা এরপর থেকে আমি বুঝে শুনে খাবো, আপনি প্লিজ বিরক্ত হবেন না, আমারই দোষ হয়েছে, আমি মেনে নিলাম। ওয়াসিফ একটু অবাক হয় না ধারার এই নমনীয়তায়, কারণ গত 1.5 বছরে মেয়েটা সে একরক্ষা স্বভাব পাল্টে অনেকটা নমনীয়তা ভর করেছে আচার আচরণে। তবে কিছু কিছু বিষয় নিয়ে এখনো ভীষণ জেদ ধরে। তবে ওয়াসিফ কিছু বললে বা করতে বললে তা মানে শোনে। ওয়াসিফ একটু এগিয়ে বসে হাত দুটো টেনে ধরে রেখে অনুরোধের সুরে বোঝায় বউকে, আমি তোর প্রতি কখনোই বিরক্ত হইনি, ওটা আমার মধ্যে আসে না কখনো, আর কখনো আসবেও না। সামান্য ভুলভাল কাজে চোখ মুখ শক্ত করে দুটো কথা বলি, কারণ পরবর্তীতে ওই ভুলটা তুই আর করিস না, এজন্য। তার মানে এই নয় যে আমি তোর প্রতি বিরক্ত। একটু নিজের যত্ন, নিজের প্রতি বিশেষ দায়িত্ব পালন করা আমাদের নিজেদেরই দায়িত্ব, ওকে? ওয়াসিফের কথা শেষ ধারা জবাব দেয়, জি, নিজের প্রতি বিশেষ দায়িত্ব পালন করব, আপনার আদেশ আমার মনে থাকবে। এটা আদেশ নয়, এটা অনুরোধ। আচ্ছা সরি, ভুল হয়েছে, এটা আপনার অনুরোধ, আমি আমার ভুল সংশোধন করে নিলাম। ধারার এই বারবার সরি বলা, এত সুন্দর করে নিজের ভুল মেনে নেওয়া, এই মুহূর্তে ওয়াসিফ একটু কনফিউজড। আচ্ছা, এটা কি হরমোনাল ব্যালেন্সের জন্য এমন হচ্ছে? গর্ভকালীন সময়ে এতটা পরিবর্তন হয় নাকি মেয়েদের? পরপর ওয়াসিফ মনে মনে ভাবে, এত সব ও কিভাবে জানবে? বিয়ে তো জীবনে এই একটাই করেছে, বাবাও এর প্রথম হচ্ছে। বইয়ের প্রেগনেন্সি জার্নি এবারই চোখের সামনে দেখছে। কি কি পরিবর্তন হয় না হয় এবার নোটিশ করে রাখলেই হবে, পরবর্তীতে কাজে আসবে। নিজের ভাবনা চিন্তা থেকে বেরিয়েও আসিফ বলে, একটা জিনিস এনেছি, দেখাই তোকে। কি? ওয়েট। আসিফ উঠে গিয়ে পেপারে মোড়ানো বেশ মোটাসোটা সাইজের বক্স এনে আবার বসলো ধারার মুখোমুখি। একে একে পেপার সরিয়ে বাক্সের মুখ মেলে ধরতেই অপেক্ষারত ধারা মুখ বাড়িয়ে উকি দিয়ে জিজ্ঞেস করে, এগুলো কি? ফটো ফ্রেম। কার? বাচ্চাদের। কাদের বাচ্চা? জানি না। তাহলে এনেছেন কেন? আসিফ ছবিগুলো সাবধানে বিছানায় এক একটা করে রাখতে রাখতে বলে, এগুলো ঘরের চারপাশের দেয়ালে টাঙিয়ে দেব, ওদের দেখবি সব সময়। এই আইডিয়া আসিফের না, ডাক্তার আফরোজার কথাতে আসিফ এই কাজটা করেছে। এই বাচ্চাদের ছবিগুলো মেলে এখন আসিফেরও ভালো লাগছে দেখতে। ধারা এক একটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলে, এখানে তো সব মেয়ে বাবুর ছবি, ছেলে বাবুর ছবি কই?
এতক্ষণ হাসি হাসি করে রাখা মুখটা চুপসে যায় ওয়াসিফের। আজকে ফোন কলে ম্যাম বলেছিল মুনতাহিনার যা মানসিক কন্ডিশন, বেবি বাস বিচারেও কিন্তু যে কোনো একটাকে নিয়ে জেদ ধরতে পারে, হয়তো ছেলে নয়তো মেয়ে। এর উল্টো হলেও হয়তো খুশি হতে পারবে না, ওর রাগ হবে, জেদ হবে। তবে তুমি একটু ম্যানেজ করে নিও ওয়াসিফ, তুমি বোঝালে আশা করি ও বুঝবে। ওয়াসিফ ধীর কণ্ঠে বলে। মেয়েবাবু পছন্দ হচ্ছে না? ধারা এক একটা ছবি নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে বলে। হবে না কেন? তাহলে ছেলেবাবুর ছবি খুঁজছিস কেন? ধারা তাকাই ওয়াসিফের দিকে বলে। আমার কি মেয়ে বাবু হবে? ডাক্তার কি মেয়ে বাবুর কথা বলেছে? এত তাড়াতাড়ি তো ছেলে না মেয়ে তা তো বলা যায় না। তাহলে কি বুঝে শুধু মেয়ে বাবুর ছবি আনলেন? ছেলে বাবুর ছবি আনলেন না কেন? ওয়াসিফ এবার স্পষ্ট করে বলে ওঠে। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের প্রথম সন্তান মেয়েই হবে। আমার তো মনে হচ্ছে ছেলে বাবু হবে। এমন মনে হওয়ার কারণ? জানি না, মনে হলো তাই বললাম। আচ্ছা, আপনার কি পছন্দ, ছেলে না মেয়ে? দুটোই। আল্লাহ খুশি হয়ে যা আমাকে দেবেন আমি তাতেই খুশি। শুধু আল্লাহর নিকট চাই তুই আর বেবি সুস্থ থাক, তোরা ভালো থাক। ওয়াসিফ আর ধারার কাছে জিজ্ঞেস করে না ওর কি পছন্দ। যদি জেদ ধরে বসে, ছেলে তো ছেলে, মেয়ে তো মেয়ে, দরকার নেই জিজ্ঞেস করার। আপাতত ওয়াসিফ চুপ থেকে পর মুহূর্তে বলে। ছবিগুলো টাঙিয়ে দেই। দিন। ধারা থেকে পজিটিভ জবাব পেতে আটকে রাখা দম ফেলে ছবিগুলো সাবধানে তুলে দেয়ালে সেট করার কাজে লেগে পড়ে। ওয়াসিফ এক একটা ছবি সেট করছে আর ধারা বিছানায় গালে হাত দিয়ে বসে তা দেখছে। মাঝে মধ্যে বলছে, ওটার পাশ থেকে একটু সরিয়ে লাগান, এত কাছাকাছি না। গ্রামের এদিকে আবার মানুষের গড়া কিছু নিয়মকানুন আছে, যেমন গর্ভবতী মায়েদের গায়ে হলুদ ছোঁয়ানো, বাইরে উঠানে নামিয়ে গোসল, এসব করা যায় না। ওয়াসিফের এই বিষয়গুলোতে এত সব মাথা ব্যথা নেই। বড়দের জোড়াজোড়ি মেনে এবারে ছোট সদস্যগুলো চুপচাপ হলুদের ফাংশন বাদ দিল। তবে মেহেদি অনুষ্ঠান হবে ছোটখাটো। লোপালুইপা শাহিনুর ওরা কেনাকাটা শেষে বাড়িতে ফিরেছে সন্ধ্যার একটু আগে। আত্মীয় স্বজনদের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার জুম্মা বাদে বিবাহিত দম্পতি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কোনো রকম কেনাকাটা সেরে এসে গোসল সেরে ওরা সবাই হাতে হাতে দোতলার খোলা বারান্দা মেহেদি অনুষ্ঠানের জন্য সুন্দর মতো ডেকোরেশন করে ফেলেছে। সামির এসে পৌঁছালো মাগরিবের পরপরই। আরিয়ান এবার আসতে পারেনি, ওর ছুটি হয়নি। এবাড়ির পুরুষ দুই কর্তা বাবুর্চিদের দেওয়া লিস্ট নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছে। বাড়ির বড় জামাই আপ্যায়নে আপাতত ওরা তিন যা ভীষণ ব্যস্ত। স্বামীর শাশুড়িদের সাথে ভালো মন্দ কথা সেরে দোতলায় উঠে দেখে লুইপা গাঁদা ফুলের মালা গাঁথায় সম্পূর্ণ মনোযোগ ঢেলেছে। সামির আর ডাকে না বউকে, চুপচাপ চলে যায় ঘরে। আপনার লম্বা একটা শাওয়ারের প্রয়োজন। ধারা দুই ক্লাসমেট এরিনা আর জুই মিলে ওকে এত সুন্দর করে মেহেদি রঙের একটা সিল্কের শাড়ি পরিয়ে দিল বাঙালিয়ানার স্টাইলে। ওই যে আগেরকার দিনের মেয়ে বউরা যেমন পরতো ঠিক তেমন। দুহাত ভর্তি করে শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে চুড়ি পরালো। মাঝ বরাবর সিটি কেটে পেছনে খোপা করে তাতে রজনীগন্ধার মালা গুজল। এসব ফুলগুলো শাহিন এনেছে আসার পথে। পাথরের সব স্টাইলিশ গহনা যা পুরোপুরি শাড়িটার সঙ্গে সুন্দর মতো মানিয়ে যায়। ওসবও একে একে পরিয়ে দিল। সাজগোজ শেষ করে ওরা দুজন এগিয়ে নিয়ে দাঁড় করালো আয়নার সামনে। জিজ্ঞেস করলো, দেখ তো মন মতো হয়েছে কিনা। ধারা নিজেকে দেখে নিয়ে বলল, লিপস্টিকের রংটা কেমন মেরে লাগছে, খয়েরিটা লাগিয়ে দেন। এরিনা জুই একে অপরের দিকে চাওয়াচাই করে বলে। ওই রংটা শাড়ির সঙ্গে মানাবে না, খ্যাত লাগবে। ধারা মৃদু ধমকে ওঠে বলে, চুপ, বিয়ে আমার তোদের কারো না, যেভাবে বলবো সেভাবে সাজাবি আমাকে। লিপস্টিক ওইটা দে। ওরা আর কথা বাড়ায় না। লিপস্টিক মুছে ওর পছন্দ মতোই দেয়, তাতে বিশেষ খারাপ লাগছে না, সুন্দর লাগছে। ফর্সা রঙের সঙ্গে যে কোনো রঙে ভীষণ মানানসই। ওরা ধারাকে তৈরি করে নিয়ে চুপচাপ বসে থেকে নিজেদের মতো গল্প করতে থাকে। দোতলার ওপাশের বারান্দা থেকে মৃদু শব্দে মেহেদি অনুষ্ঠানের গান বাজছে। শাহিন ক্যামেরা হাতে ঘরে ঢুকেই ধারার দিকে ফোকাস রেখে বলে, পোজ দে, বয়সের চেয়ে ছোট বোন ওরফে বড় ভাবি। ধারা বেশ গম্ভীরতা নিয়ে বলে ওঠে, কথাবার্তা ঠিক করো ছোট ভাইয়া। ডোন্ট কল মি ছোট বোন, অনলি কল মি ভাবি, বড় ভাবি।
ধারার অমন বেরসিক কথা শুনে হতভম্ব হয়ে ক্যামেরা হাতে দাঁড়িয়ে রইল শাহিন। এদিকে এরিনা আর জুই হেসে এক একটার গায়ে গড়াগড়ি খাচ্ছে। শাহিন ওদের হাসি দেখে বিরক্তি নিয়ে বলে, এত হাসবেন না, দাঁতগুলো সব খসে পড়ে যাবে, পরে আর বিয়ে হবে না। ও কথা শুনে এরিনা হাসি থামিয়ে মুখে ভেঙচি কেটে ওপাশে মুখ ঘুরিয়ে বসে থাকে। এদিকে জুই হেসেই যাচ্ছে। দরজার কাছে দাঁড়িয়ে লুইপা মেহেদির ডালা হাতে মুখ বাড়িয়ে উকি দিয়ে বলে, সবকিছু রেডি, ওকে নিয়ে এসো তোমরা। পাশে রাখা দণ্ডায়মান ছোট বক্সটি থেকে গান বাজছে। ধারার দুটো হাত দখল করে নিয়েছে এরিনা আর লুইপা। অর্গানিক মেহেদিগুলো শাহিন এনেছে ঢাকা থেকে। লুইপোকে মনে করিয়ে করিয়ে দিয়েছে সব কিছুর জন্য। নয়তো ছেলে মানুষ, ওর কি এসব অভিজ্ঞতা আছে নাকি? ধারা যখন দেখলো ওর দুটো হাতের পিঠ ও পিঠ মেহেদির কারুকাজে ভরে উঠেছে, ও তখন আস্তে করে বলে, তোমরা যে দুটো হাতেই মেহেদি দিয়ে দিচ্ছ, আবার বলছো সারা রাত রাখতে। আমি রাতে ভাত খাবো কিভাবে? লুইপা কাজ থামিয়ে ওর দিকে চেয়ে বলে, তোর দুটো হাতে মেহেদি দিচ্ছি, তোর বরের দুটো তো খালি থাকবে। ভাইজানকে বলবি তোকে খাইয়ে দিতে। সে তো ব্যস্ত, দেখছো না উঠানে দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করে যখন ঘরে আসবে তখন বলবি। পাশ থেকে এরিনা বলে ওঠে, আচ্ছা আপু, একটা কাজ করলে কেমন হয়? ওরা তো আবারও বিয়ে করছে। একেবারে প্রথম দিনের মতো আমি যে ধরে রাখতে ওদের হাজব্যান্ড ওয়াইফকে আজ আলাদা আলাদা ঘরে পাঠিয়ে দিই। ধারা কিছু বলে না। লুইপা এরিনার দিকে এক পলক তাকিয়ে নকশা আঁকতে আঁকতে বলে, খেপেছো তুমি? ভাইজান চড়াবে ধরে সবকটাকে। আমারও তো সাহস নেই বাবা, তোমার সাহসে কুলালে তুমি প্রস্তাবটা রাখো গিয়ে তার কাছে। লোপা বলে, ও এরিনা আপু, ওসবের দরকার নেই আপু। দাওয়াত খেতে এসেছো, ভালো মতো খেয়ে দিয়ে কাল চলে যেও। এরিনা চুপসে যায়। এদের ভাই আসলে অন্য গ্রহের মানুষ। ওরা যে ছোটরা মজার ছলে কিছু করবে তার উপায় নেই। ঘন্টা দেড়েক সময় লাগলো ওদের টোটাল দুহাত ভর্তি মেহেদি ডিজাইন তুলছে। এর মধ্যে চমৎকার একটি বিষয় হচ্ছে, ধারা ঘুমিয়ে পড়েছে। ধারার যখন ঘুম ঘুম পাচ্ছিল, লোপাকে একটা বালিশ এনে মাথার নিচে দিতেই ধারা ঘুম। ওর ঘুমান্ত মুখের দিকে তাকিয়ে চুই বলে, জীবনে এই প্রথম কোনো কনেকে দেখলাম যে মেহেদি দিতে দিতেই ঘুমিয়ে গেল। লুইপে এবার লোপাকে মেহেদি পরাতে পরাতে বলে, ওর শারীরিক অবস্থা তো তোমরা জানো, তার উপর ও কনসেপ্ট করলো, ঘুম পাওয়ারই কথা। জি আপু। তোমরা এবার এক কাজ করো, যার যার হাতে মেহেদি পরে ফেলো। ওর ঘুম ভাঙলে না হয় তখন গ্রুপ ছবি আর ভিডিও করে নেব। রাত 10টা বেজে গেলেও ধারার ঘুম আর ভাঙে না। ওরা সবাই যার যার হাতে মেহেদি পরে ধারার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বসে আছে। শাহিনও তাই টুল পেতে বসে ক্যামেরা গলায় ঝুলিয়ে কতক্ষণ বসে থেকে বলল, ওরা যা সিঙ্গেল ছবি হয়েছে তা ওতেই হবে। তোরা কি কেউ ছবি তুলতে চাস? তুলে তাড়াতাড়ি, আমারও ঘুম পাচ্ছে, আগামীকাল বহুত কাজকর্ম আছে। ওরা যখন সবাই দোতলার রেলিংয়ের সঙ্গে যে যার মতো ছবি তুলতে মনোযোগে, তখন আচমকা শাহিনের চোখ পড়তে চেঁচিয়ে ওঠে, ভাইজান এদিকে তাকাও। ওয়াসিফের পাচকলে তখন ঘুমন্ত ধারা, যার মেহেদি পরা দুটো হাতে লিয়ে রাখা ওয়াসিফের বুকের সঙ্গে। ভাইয়ের ডাকে পেছনে ঘুরে দাঁড়াতেই শাহিন পটাপট কয়েকটা ছবি তুলে ফেলে বলল, বেস্ট মুমেন্ট অফ দ্য ডে, যাও এবার। ওয়াসিফ সামান্য হেসে বলে, ছবিগুলো সুন্দর মতো রাখবি, ওগুলো দিয়ে আমি অ্যালবাম করব, যখন চাইবো দিবি। ওকে। ওয়াসিফ আর দাঁড়ায় না, ঘুমান্ত বউকে নিয়ে আলগোছে শুয়ে দেয় বিছানায়। রাজ্যের ঘুমেরা যেন গভীরভাবে লেপ্টে আছে ওই সুন্দর মুখখানাতে। দুলহে রাজা সজ ধজ কে আয়ে হ্যায়, मैथे पे सेहरा है तो मैं मेहंदी सजाए है, दुल्हन की सुखिया राहे रोके खोड़िया है, नेक की खोतिर देखो तो तोड़ी है, आज खुशी होगा पैगाम आए आए, रब ने दो दिलों को पास लाया है। গানটা মাঝপথে থেমে গিয়ে এবার চলতে শুরু করলো। সানায়ের সুরে সুরে কাঁপছে মনের কোণ। নতুন রঙে সাজলো আজকে কোণের আপনজন। বরের চোখে স্বপ্ন হাজার, কোণের মুখে লাজ। সবাই মিলে গাইবো মোরা আনন্দেরই গান আজ। ধারা চুলগুলো ওরা দুজন লুইপার জুই মিলে কতগুলো ক্লিপ কাটা দিয়ে বাঁধতে ব্যস্ত। ধারা চুপচাপ বসে থেকে অপলক তাকিয়ে আছে ওর দুহাতের তালুতে। মেহেদির রং গত কয়েক ঘন্টা পর দারুণ এসেছে, একদম কালচে খয়েরি। দুহাতে তালুর মধ্যে সুন্দর করে লেখা আছে পুরুষটার নাম। এক হাতে বাংলাতে ওয়াসিফ, অন্য হাতে ইংরেজিতে ওয়াসিফ। ধারা পলকহীন চোখে তাকিয়ে থাকে ওই লেখা নামটির দিকে। ওভাবে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো ঝাপসা হয়ে আসে। আচমকা লুইপা টের পায়, মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখতে পেয়ে ছুটে গিয়ে দরজা আটকে দাঁড়িয়ে থেকে বলে, গতকাল থেকে আমরা ভাই বোনেরা কোনো কিছু নিয়ে তোমার উপর দাবি করিনি ভাইজান।
এখন করছি। এই ঘরে এখন ঢোকা যাবে না। বউকে একেবারে 3 কবুল বলার পর ঘোমটা তুলে দেখবে, এর আগে নয়। ওয়াসিফ সামান্য চমকেছে। ও তো বেশ ফুরফুরে মনে ঘরে ঢুকছিল। আচমকা লুইপা এসে পথ আটকে দাঁড়ালো। তবুও লম্বা পুরুষটি বোনের মাথার উপর দিয়ে এক পলক তাকালো ঠিকই, কিন্তু কিছুই দেখতে পেল না। তার বউকে বাকি মেয়েরা আড়াল করে রেখেছে। ওয়াসিফ সামান্য হেসে মাথা চুলকে বলে, টাকা লাগবে আগে বলবি না? কত দাবি তোদের বল, এখন দিচ্ছি। লুইপার আগে ফেটে পড়ল এক প্রকার, বলল, টাকা চাইনি তো, এখন ধারাকে দেখা যাবে না সেটা বলেছি। ওয়াসিফ পকেট থেকে বের করা ওয়ালেট আবার পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে বলে, আচ্ছা আচ্ছা, তবে আমিও তো রেডি হব। আমার সব জিনিসপত্র তো এই ঘরে। কি কি লাগবে বলো আমাকে, তারপর ওগুলো নিয়ে আপাতত আমার ঘরে যাও, ওইখানে গিয়ে তৈরি হও। এত কিছু ও ঘরে টেনে নেবো কিভাবে? আমি গোসল করব, ক্লিন শেভ করব, বহুত ঝামেলা। লুইপা তাকিয়ে দেখে ভাইকে। গত কয়েক মাস ধরে দেখছে ভাইজান আগের মতো ক্লিন শেভ করে না। মুখে সুন্দর মতো চাপ দাঁড়িয়ে মিটিয়ে আছে, যা হয়তো 15-20 দিন পর পর ছেটে ফেলে। তবে ডিফেন্সের মতো এখন আর ক্লিন শেভ করে না। তবে আজ কেন করবে? বিয়ে বলে? নিজের কৌতূহল দমিয়ে রেখে লুইপা বলে, তোমাকে এইভাবে মানাচ্ছে ভালো ভাইজান, তুমি শুধু গোসল সেরে রেডি হও। না, তা হয় কি করে? তুই সর। লুইপা পুনরায় পথ আটকে দাঁড়ালো। না, এইভাবে হবে না, বললাম না ওকে এখন দেখা যাবে না। ওয়াসিফ বোনের কথায় হেসে ফেলে বলে, বউ তো আমারই। এখন দেখলেও আমার বউ, আর একটু পরে দেখলেও আমার বউ। এটা নিয়ে এত ছলাঘলা করছিস কেন? ছলা কলা না, বিয়েতে ভাই বোনেরা একটু একটু মজা করতেই পারে। তোমার বউ বউই থাকবে, কিন্তু এখন আমরা ওকে কিছুতেই দেখতে দেব না। দেব না মানে দেব না। ওয়াসিফ আর জোর করে না। আচ্ছা, আমি তাকাবো না ওর দিকে। সোজা চোখ নামিয়ে খুঁড়ে খুঁড়ে আমার জিনিসপত্রগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাকে একটু সাইড দে। লুইপা গটগট পায়ে ভেতরে ঢুকে আরেক পাশ দিয়ে ধারাকে আড়াল করে রেখে ভাইয়ের উদ্দেশ্যে বলে, আমি জানি আমাদের ভাই কথার খেলাপ করবে না, এসো নিয়ে যাও। এই পুরোটা সময় ধারা নীরব রয়েছে, একটা কথাও বলেনি। এই মুহূর্তে কোথা থেকে যেন লজ্জার এসে ওর উপর ভিড় করেছে। যা হয়েছে বেশ ভালোই হয়েছে। এই মুহূর্তে মানুষটার সঙ্গে ওর চোখাচোখি হলে ভীষণ লজ্জায় পড়ত। বিয়ের আসরে তখন পিনপতন নীরবতা। থরে থরে সাজানো রজনীগন্ধা আর গোলাপের সুবাসে চারপাশটা মামা করছে। সোফায় সাদা পাঞ্জাবি পরে বসে আছে আর্মি অফিসার মিস্টার শাহেদ ওয়াসিফ। চোখে মুখে এক অদ্ভুত শান্ত অথচ গম্ভীর ভাব, ঠিক সেই আগের মতো। তার ঠিক উল্টো পাশে বসা কাজী সাহেব বড় চশমাটার ওপর দিয়ে তাকিয়ে খাতাপত্র গোছাচ্ছেন। কাজী সাহেব গলা ছেড়ে ওয়াসিফের দিকে তাকিয়ে বললেন, বাবাজি, সব কাগজপত্রের কাজ তো শেষ। দেনমোহর ধার্য করা হয়েছে 5 লক্ষ টাকা, যার মধ্যে 2 লক্ষ টাকা গহনা বাবদ উসুল নগদ। আপনার আপত্তি নেই তো? ওয়াসিফ মৃদু হেসে মাথা নাড়ল। না, বাকি 3 লক্ষ টাকাও উসুল লিখুন। ওটা দিয়ে দেয়া হয়েছে বউকে আগেই। আচ্ছা, এবার তাহলে কনের সম্মতি নিয়ে আসি। কাজী সাহেব কনের বাবা এবং দুজন সাক্ষীকে সাথে নিয়ে ভেতরের ঘরের দিকে রওনা হলেন, যেখানে লাল বেনারসি আর ভারী গহনায় পরিপাটি হয়ে বসে আছে ধারা। বিয়ের ওড়নায় মুখটা একটু ঢাকা থাকলেও তার হাতের আঙুলগুলোর অস্থিরতা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল ভেতরে কতটা ঝড় বইছে। কাজী সাহেব পর্দার ওপাশ থেকে গম্ভীর কিন্তু স্নেহমাখা কণ্ঠে বললেন, মা ধারা, উপস্থিতি সাক্ষীগণের সামনে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে জনাব ওসমান শরীফের সুপুত্র জনাব শাহেদ ওয়াসিফের সাথে আপনার বিবাহের প্রস্তাব এসেছে। আপনি কি এ সত্ত্বে ওনাকে স্বামী হিসেবে কবুল ও মঞ্জুর করলেন? কক্ষের ভেতর এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। ধারা লম্বা একটা শ্বাস নিয়ে নিজের সবটুকু আবেগ কণ্ঠে ঢেলে দিয়ে নরম সুরে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। সাক্ষীগণ সমস্বরে বলে উঠলেন। আলহামদুলিল্লাহ। বাইরের আসরে ফিরে এসে কাজী সাহেব ওয়াসিফের মুখোমুখি বসলেন। পুরো মজলিসকে শান্ত হতে ইশারা করে তিনি উচ্চস্বরে নিকার খুতবা পাঠ করতে শুরু করলেন। পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে তিনি স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার, ভালোবাসা আর বিশ্বাসের গুরুত্ব সংক্ষেপে বুঝিয়ে দিলেন। ওয়াসিফ একমনে শুনছিল, প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে গিয়ে বিচ্ছিল। খুতবা শেষ হতেই কাজী সাহেব খাতাটা হাতে নিয়ে ওয়াসিফের দিকে তাকালেন। আসরের সবাই তখন উন্মুখ হয়ে আছে।
কাজী সাহেব বললেন, জনাব শাহেদ ওয়াসিফ, আপনাকে জানানো যাচ্ছে যে জনাব মইনুল ওয়াহিদের একমাত্র কন্যা মুমতাহিনা ধারাকে উপস্থিত সাক্ষীগণের সামনে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে আপনার নিকট বিবাহ দেওয়া হচ্ছে। আপনি কি ওনাকে আপনার স্ত্রী হিসেবে কবুল ও মঞ্জুর করলেন? ওয়াসিফ ধারার ঘরের দিকে একবার তাকালো, তারপর কাজী সাহেবের দিকে তাকে স্পষ্ট দৃঢ় কণ্ঠে বলল। কাজী সাহেব বললেন। দ্বিতীয়বার বলুন। ওয়াসিফ আবার বলল। তৃতীয়বার। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি আনন্দধ্বনিতে মুখরিত হয়ে উঠল। কাজী সাহেব আর দেরি না করে হাত তুললেন। আসুন আমরা নবদম্পতির জন্য দোয়া করি। সবাই হাত তুলুন। কাজী সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই চিরন্তন দোয়াটি পাঠ করলেন। রাবাকাল্লাহু লাকা ওয়া রাবাকা আলাইকা ওয়া জামাইয়া বানাইকুমা ফি খাইর। আল্লাহ তোমাদের জীবনের বরকত দিন এবং তোমাদের কল্যাণময় বন্ধনের আবদ্ধ রাখুক। দোয়া শেষ হতে কাজী সাহেব কাবিননামার বড় খাতাটা ওয়াসিফের দিকে এগিয়ে দিলেন। বাবাজি, এখানে একটা স্বাক্ষর করুন। ওয়াসিফ কলমটা হাতে নিয়ে সই করলো। এরপর খাতাটা ভেতরে গেল ধারার স্বাক্ষরের জন্য। উকিল এবং সাক্ষীদের সই শেষে কাজী সাহেব নিজের সিল আর স্বাক্ষর বসিয়ে দিয়ে মুচকি হাসলেন। আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পূর্ণ। এখন থেকে আপনারা অফিসিয়ালি স্বামী স্ত্রী। সঙ্গে সঙ্গে অস্ফুট স্বরে ওয়াসিফ বলে ওঠে। আমরা আগেও স্বামী স্ত্রীই ছিলাম। কাজী পুরো কথাটা শুনতে না পেরে বলে উঠল। কিছু বললে বাবা? ওয়াসিফ সামান্য হেসে দুপাশে কেবল মাথা নাড়িয়ে বলে, না, আপনাকে কিছু বলিনি। সবাই যখন নতুন বর কনেকে অভিনন্দন জানাতে ব্যস্ত, ওয়াসিফ তখন মনে মনে এক নতুন দায়িত্বের অনুভূতি টের পাচ্ছিল। এ দায়িত্বশীল বছর 2-1 আগে নিয়েছিল, কিন্তু আজ আবার নতুন করে এই অনুভূতি তার মধ্যে আসছে। জীবনের এক নতুন সমুদ্র যাত্রা শুরু হলো তার, যেখানে তার নৌকার সহযাত্রী এখন থেকে তার স্ত্রী ও সন্তান। বিবাহের কাজ শেষ হতেই বড়রা অতিথি আপ্যায়নে ব্যস্ততা হয়ে পড়ল। আজকের এমন শুভ দিনে দুপুর থেকে টুপটাপ বৃষ্টি পড়ছে। দাওয়াতের সকল মেহমান এসেছে। ওয়াসিফ সোফা ছেড়ে উঠে উঠোনের দিকে যেতে নিলে পেছন থেকে লইপা বলে, ভাবিকে দেখবে না? এখন দেখতে পারো ভাইজান, এখন আর আটকাবো না। ওয়াসিফ বোনের দিকে তাকিয়ে বলে, ওদিকে চাচারা হিমশিম খাচ্ছে, একেবারে রাতে দেখব। আচমকা সামির এসে খপ করে লইপার হাতটা ধরে টেনে এক কোনায় নিয়ে বলে, স্যার না হয় তার বউ রাতে দেখবে, কিন্তু আমার বুকে গতকাল থেকে একবারও নিজের মন মতো সময় দিতে পারছি না। ঘরে এসো তো, তোমাকে একটু দেখি। ওই বলে লইপার হাত ধরে টেনে নিল সামির। লইপা আস্তে গলায় বলে, ছাড়ুন, পরে দেখবেন, এটা বিয়ে বাড়ি, আমার কাজ আছে। সামির শোনে না ওর কথা। কোনো কথা হবে না, আগে দেখবো আমি তোমাকে, তারপর বাকি সব কাজ। লুইপার জুই মিলে ধারাকে ওয়াসিফের ঘরে নিয়ে এলো। ঘরটা লাল গোলাপ আর সাদা রজনীগন্ধা দিয়ে চমৎকার করে সাজানো হয়েছে। বিছানার ঠিক মাঝখানে লাল বেনারসি পরিহিতা ধারাকে বসিয়ে দিয়ে লুইপা কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আজকে রাতে নমনীয় হয়ে থাকবি, ভাইজান এলে সালাম দিয়ে কথা বলবি, বুঝতে পেরেছিস? ধারা অন্যান্য নিচ থেকে মাথা তুলে চাইলো আপার দিকে। আলতো করে একটা হাসি দিয়ে পরপর আবার মাথা নুয়ে রাখলো। জুয়েল লুইপা হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা টেনে দিল। ঘরের ভেতরে এখন শুধু ধারা। ওর বুকের ভেতর হাতুড়ির মতো শব্দ হচ্ছে। মাথায় জড়োয়া গহনার ভার, নাকি আজ নতুন করে শুরু হওয়া সম্পর্কের ভার, কোনটা বেশি ও বুঝতে পারছে না। দুহাতে তালুর দিকে তাকালো। মেহেন্দির সেই কালচে খয়েরি রঙে এখনো জলজল করছে ওয়াসিফ নামটা। হঠাৎ দরজার লক খোলার শব্দ হলো। ধারার পুরো শরীর এক নিমেষে শক্ত হয়ে গেল। ধীর পায়ে ঘরে প্রবেশ করলো মেজর শাহেদ ওয়াসিফ। দরজাটা লক করেও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল বিছানার দিকে তাকিয়ে। লাল ওড়নায় মোড়ানো ওই রূপসী নারীটি আজ সত্যি সত্যিই ওর ঘরের লক্ষ্মী হয়ে এসেছে। ওয়াসিফ গায়ের পাঞ্জাবির কুচকে যাওয়া কলারটা ঠিক করে এগিয়ে এলো। তারপর খুব ধীর পায়ে এগিয়ে এসে বসলো ধারার ঠিক মুখোমুখি, বিছানার এক কোণে। ঘর জুড়ে তখন শুধু রজনীগন্ধার সুবাস আর ঘড়ির টিকটিক শব্দ। ওয়াসিফ হাত বাড়িয়ে ধারার থুতনিটা আলতো করে ধরে ওড়নাটা সামান্য ওপরে তুলল। চোখাচোখি হতেই ধারা লজ্জায় চোখ নামিয়ে নিতে চাইল, কিন্তু ওয়াসিফের গম্ভীর অথচ তীব্র ভালোবাসায় ভরা দৃষ্টি ওকে আটকে দিল।
ওয়াসিফ ধারার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল, যেখানে ওর নাম লেখা আছে খুব অধিকার নিয়ে। মেহেদি রাঙা হাতটায় আলতো করে একটা চুমু খেয়ে ওয়াসিফ খুব নিচু ভারী গলায় বলল, আজ থেকে তুমি শুধু আমার গল্পের প্রেয়সী নও মুমতাহিনা, তুমি আমার জীবনের প্রতিটি নিঃশ্বাসের অংশ। কবুল বলার সময় তোমার কাপা কণ্ঠটা আমার বুক ছুঁয়ে গেছে। ধারার চোখ দুটো টলমল করে উঠল ভালোবাসার অতিসাহ্যে। ও আর নিজেকে ধরে রাখতে পারল না, মাথাটা আলতো করে নামিয়ে দিল ওয়াসিফের চওড়া বুকের ওপর। ওয়াসিফও দুহাতে ওকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই আলিঙ্গনে পৃথিবীর সমস্ত ঝড় থেমে যায়। ওয়াসিফের শক্ত বুকের উপর মাথাটা রাখতেই ধারার মনে হলো পৃথিবীর সমস্ত ঝড় ঝাপটা বুঝি এক নিমেষে শান্ত হয়ে গেল। এই পুরুষটার বুকের ভেতর যে ও কতটা নিরাপদ তাও বিগত কয়েক বছরে প্রতিটা মুহূর্তে টের পেয়েছে, কিন্তু আজকের এই অনুভূতিটা একদম আলাদা। আজ কোনো লুকোচুরি ছাপ নেই, কোনো হারানোর ভয় নেই। ও এখন পূর্ণ অধিকার নিয়ে এই বুকে মিশে থাকতে পারে, আগেও ঠিক যেমন ছিল। ওয়াসিফ ধারার মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে গভীর একটা শ্বাস নিল। রজনীগন্ধার বইয়ের চুলের সুবাস মিলেমিশে একাকার হয়ে গেছে ঘরটায়। ও ধারার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে সরাসরি ওর কাজল কালো চোখের দিকে তাকালো। কি ব্যাপার, আমার বাঘিনী আজ এত শান্ত কেন? একটা কথাও যে বলছিস না? ওয়াসিফের কণ্ঠে সে পরিচিত গম্ভীর টোনের মাঝেও মিশে আছে গভীর এক আদর। ধারা চোখ দুটো পিট পিট করে তাকালো। ওড়নার লাল আভা ওর গালে এসে পড়েছে। ও খুব নিচু স্বরে বলল, আজ কথা বলার দিন নয়, আজ শুধু অনুভব করার দিন। আপনি সত্যি আজ আমার হয়ে গেলেন তো। যাকে আমি আমার জীবনে 16তে চেয়েছিলাম, পরে আর চাইনি, তাকে আবার পেয়েছি। আমি একটু চুপ থাকতে চাই, অনুভব করতে চাই আপনাকে। ওয়াসিফ একটু হাসলো, সেই চেনা ভুবনজয়ী হাসি। ও ধারার দুই হাতের তালু নিজের চোখের সামনে তুলে ধরল, যেখানে মেহেন্দির রঙে ওয়াসিফ আর ওয়াসিফ নাম দুটো এখনো স্পষ্ট জল জল করছে। ওয়াসিফ বাংলায় লেখা নামটার উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমি তো অনেক আগেই তোর হয়ে গিয়েছিলাম মুমতাহিনা। এই যে এখানে লিখে রেখেছিস না, শুধু হাতে নয়, আমি জানি এটা তোর মনেও লেখা আছে। ধারার ফর্সা মুখখানা লজ্জায় আরো লাল হয়ে উঠল। ও ঝট করে ওয়াসিফের বুকের মধ্যে মুখ লোকালো। ওয়াসিফ ওকে আরো শক্ত করে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল। বাইরে তখনও মেঘের গুরু গুরু ডাকের সাথে টুপটাপ বৃষ্টি ঝরে চলেছে, যেন প্রকৃতির এই শান্ত সুর আজ এই দুটো মনের মিলনকে আরো মায়াবী করে তুলছে। পরদিন সকাল। সারা রাতের বৃষ্টির পর সকালের আকাশটা একদম পরিষ্কার, স্নিগ্ধ রোদ উঠেছে। বিয়েবাড়ির সকাল মানেই একটা অন্যরকম ব্যস্ততা। লুইপার লোপা মিলে রান্নাঘরে সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। মইনুল সাহেব এবং পরিবারের বাকি বড়রা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন আর রাতের মেহমানদের বিদায় ও হিসাব নিকাশ নিয়ে কথা বলছেন। লুইপা হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে বের হতেই দেখলো স্বামীর ডাইনিং টেবিলের এক কোনায় দাঁড়িয়ে মোবাইল স্ক্রল করছে। লুইপাকে দেখেই ও চারপাশটা একটু দেখে নিয়ে ইশারা করলো কাছে আসার জন্য। লুইপা কাছে গিয়ে চোখ বড় বড় করে বলল, আবার কি, সকাল সকাল বড়রা সবাই জেগে গেছেন, এখন একদম দুষ্টুমি করবেন না বলে দিচ্ছি। সামির মুস্কি হেসে লুইপার কানের কাছে ফিসফিস করে বলল, দুষ্টুমি করছি কোথায়? আমি তো শুধু দেখতে এলাম আমার বউয়ের রাতের ঘুম ঠিকঠাক হয়েছে কিনা। তাছাড়া কাল রাতে তো আমাদের ঠিকঠাক কথাই হতে দিলে না। লুইপা মুখে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, আজ অনেক কাজ, দফায় দফায় প্রতিবেশীরা আসছে, আপনি যান তো এখান থেকে। বইয়ের কথা শুনে সামির ভুরু কুচকে তাকালো। লুইপা খিলখিল করে হেসে দিয়ে দ্রুত পায়ে ওখান থেকে সরে গেল। সামি শুধু দীর্ঘশ্বাস ফেলে নিজের কপাল চাপড়ালো, কিন্তু ওর ঠোঁটের কোণের হাসিটা লুকানো গেল না। এদিকে ওয়াসিফের ঘরে রোদ এসে পড়েছে জানালার পর্দা কোলে। ধারা অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে। ভারী বেনারসি বদলেছে সেই রাতেই। ও এখন একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছে, চুলগুলো ভেজা, পিঠের ওপর ছড়িয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়েও যখন নিজেকে দেখতে ব্যস্ত, ঘুমটা ঠিক করে ব্যস্ত, ঠিক তখনই পেছন থেকে দুটো শক্ত হাত এসে জড়িয়ে ধরল ওর কোমর। ওয়াসিফ আয়নায় ধারার প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। ওর চিবুকে হালকা দাড়ির স্পর্শ ধারার গায়ে লাগতেই ধারা সামান্য শিউরে উঠল। এত সকালে উঠে যাওয়ার কি দরকার ছিল? ওয়াসিফ ঘুম জড়ানো গলায় বলল, সবাই জেগে আছেন, আমার খিদেও পেয়েছে, আমার এখন যাওয়া উচিত। ধারা লজ্জা মাখাই গলায় বলল, কোথায় যাবি? কেন, নিচে?
ধারার এই স্বাভাবিকতা আজ যেন একটু বেশি চোখে লাগছে ওয়াসিফের। ওয়াসিফ আর প্রশ্ন করে না, সোজা ওকে টেনে এনে ঘুরিয়ে রেখে ওয়াসিফ ধারার কাঁধে নিজের মুখটা গুজে দিয়ে বলল, আজকের দিনটা তোকে কেউ কিচ্ছু বলবে না। তুই এখন এই বাড়ির বড় বউ। আর তাছাড়া এটা শাহেদ ওয়াসিফের হুকুম, এখন কোথাও যাওয়া হবে না। ধারা হেসে ফেলল। ও ঘুরে দাঁড়িয়ে ওয়াসিফের উদম্বকে নকশা আঁকতে আঁকতে বলল, পুরুষ মানুষের হুকুম শুধু ঘরের বাইরে চলে সাহেব, ঘরে নয়। ঘরে কিন্তু এখন থেকে আমার হুকুম চলবে। ওয়াসিফ ধারার এই চঞ্চল রূপটা দেখে মুগ্ধ হয়ে তাকালো। ও ধারার কপালে গভীর একটা চুমু খেয়ে পড়ল। আচ্ছা, মেনে নিলাম। আজ থেকে এই ঘরে তোর হুকুমই শেষ কথা। স্বামীর এমন বাধ্যতায় মেয়েটা অমনি খিলখিল করে হেসে গড়িয়ে পড়ার মতো অবস্থা। ওয়াসিফ কোনো কথা বলে না, চুপচাপ তীক্ষ্ণ চোখের দৃষ্টি ফেলে শুধু তাকিয়ে দেখে বউয়ের সরলতার হাসিটুকু। ঠিক এতটুকু খুশি আর আনন্দে মেয়েটার হাসিতে খুঁজে পাবে বলে বিগত দিনগুলো কত কাঠখড় পোড়াতে হয়েছে তা একমাত্র শাহেদ ওয়াসিফই ভালো জানে। জানালার বাইরে তখন একজোড়া শালিক পাখি কিচিরমিচির করে ডাকছে। নতুন সকালের এই নতুন আলোয় ধারা আর ওয়াসিফের জীবনের এক নতুন সুন্দর এবং দায়িত্বশীল অধ্যায়ের সূচনা হলো।